আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এবং ইরানের যে যুদ্ধ, অনেক সময় যুদ্ধ হলে ঢাকা তোলপাড় হয়ে যেত। হেফাজত মিছিল করত, চরমনায়ের যারা লোকজন আছে মুগুর নিয়ে মিছিল করত, জামাত মিছিল করত, বায়তুল মোকাররমের উত্তর গেট মানে বিভিন্ন ইসলামী সংগঠনের তাদের যে স্লোগান মিছিল মিটিংয়ে ভরপুর থাকতো। কিন্তু এবার কি হলো? এবার সব কিছু নীরব এবং নিস্তব্ধ। এবার কেবলমাত্র জামাতের একটি খণ্ডিত মিছিল হয়েছে, খুব অল্প কয়েকজন লোক, এবং সেই মিছিল থেকে অদ্ভুত সব, যাকে বলা হয়, স্লোগান দেওয়া হয়েছে। তো যে স্লোগান দেওয়া হয়েছে সেটা নিয়ে মূলত আজকের এই আলোচনা করবো, এবং এই স্লোগানের যে মনস্তাত্ত্বিক দিকগুলো রয়েছে, ইতিবাচক নেতিবাচক, সামনে পিছনের যা কিছু আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমত হলো যে নর্মালি ইসলামী কোনো রাষ্ট্রে যখন কোনো আক্রমণ হয়, বিশেষ করে আমেরিকা বা ইসরায়েল, তখন বাংলাদেশ ক্ষোভে ফুঁসতে থাকে, প্রচণ্ডভাবে ক্ষোভে ফুঁসতে থাকে। কিন্তু এইবার হয়নি। এবার হয়নি, কেন হয়নি? এবারে যারা ইসলামিস্ট রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা কি ইসরায়েলকে ভয় পাচ্ছে? তারা কি আমেরিকার দালাল হয়ে গেছে? নাকি তারা নরেন্দ্র মোদীর অনুচর হয়ে গেছে? আপনারা জানেন যে ইসরায়েলের সাথে নরেন্দ্র মোদীর একটা নিদারুণ, যাতে বলা হয়, সম্পর্ক আছে, এবং এখানে ভারত ডুয়েল খেলছে। মানে তারা ইরানের দুর্বলতার সুযোগ নিয়ে কম দামে ইরানের যত রকম পেট্রোলিয়াম প্রোডাক্ট এবং বাই প্রোডাক্ট, সিএনজি তো নয়, এলএনজি, পেট্রোলিয়ামের মধ্যে আবার ডিজেল, অকটেন, রিফাইন্ড, নন রিফাইন্ড, তারপর শেষে পিভিসি রেজিন থেকে শুরু করে অন্যান্য যে সকল পেট্রোলিয়াম বাই প্রোডাক্ট রয়েছে সব তারা পানির দামে কিনছে। আবার ইরানের যে জাত শত্রু সেই ইসরায়েল, তাদের সঙ্গে তাদের একটা সম্পর্ক, এবং সেই সম্পর্কটা কোন পর্যায়ে, যে অ্যাপিস্টেইন কেলেঙ্কারি কাহিনী আপনারা শুনেছেন, সেই অ্যাপিস্টেইন কেলেঙ্কারিতে মিস্টার নরেন্দ্র মোদী, তার একটি কাহিনী প্রকাশিত হয়েছে। সেটা হলো তিনি যখন সেই তেল আবিবে গিয়েছিলেন ইতিপূর্বে, সেই তেল আবিবে গিয়ে নেতানিয়াহুকে খুশি করার জন্য তিনি সেখানে নেচেছেন। বোঝার চেষ্টা করেন যে নরেন্দ্র মোদী তিনি সেখানে কি মাইকেল জ্যাকসনের মতো ব্রেক ডান্স দিয়েছেন, নাকি ধ্রুপদী, ভারতীয় যে ধ্রুপদী সঙ্গীতে যে উদয় শঙ্কর কিংবা পণ্ডিত বিরজু মহারাজ তারা যে নৃত্য করেন সেইভাবে তিনি কি নেচেছেন কিনা, নাকি ওই অনেকটা সুফি কায়দায় যেভাবে ঘুরে ঘুরে নাচে সেভাবে নাচেন কিনা, এরকম অসংখ্য ভিডিও কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আবার এইবার যখন ইসরায়েল আক্রমণ করলো আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানে, তার কয়েকদিন আগে নরেন্দ্র মোদী সেখানে গেলেন এবং তার বন্ধু নেতানিয়াহুর সঙ্গে আরে কি খোশ আলাপ, এবং তিনি ভারতে ফিরে আসার পরপরই দেখা গেল যে ইসরায়েল ইরান আক্রমণ করেছেন। এবং এখানে আরেকটি খবর হলো যে ইসরায়েল তার যে সামরিক সরঞ্জামাদি, ড্রোন থেকে শুরু করে অন্য যে সকল কৌশলগত অস্ত্র, চিপস, তা প্রায় সবই এখন ভারতে উৎপন্ন করছে। এবং তাদের যে প্রধানতম বন্দর হাইফা বন্দর, এই বন্দরটি এখন ভারতের আদানি গ্রুপ তারা পরিচালনা করে, নরেন্দ্র মোদীর রাইট হ্যান্ড। তো কাজেই ভারত থেকে সামরিক সরঞ্জামাদি তৈরি করে নিজেদের জাহাজে করে নিরাপদে তারা হাইফা বন্দরে পৌঁছে দিবে, এবং সেই ভারতীয় অস্ত্র দিয়ে আবার ইসরায়েল সরাসরি আক্রমণ করবে। এই গেল এক। আবার অন্যদিকে ইরানের ভিতরে রাস্তাঘাট, বন্দর নির্মাণ থেকে শুরু করে বিশাল বিনিয়োগ রয়েছে ভারতের। তো এখানে আসলে ভারতের যে চাণক্য নীতি, এটা আমরা বুঝতে পারি না। বাংলাদেশেও ঠিক একই অবস্থা। এখন বলা হয়ে থাকে যে বাংলাদেশে সবকিছুই ভারত এবং আমেরিকার নিয়ন্ত্রণে চলছে, সরকারি দল, বিরোধী দল, এমনকি সামনে যে রাষ্ট্রপতি হবেন তাও ভারতের গ্রিন সিগন্যাল লাগবে। তারপর এখন যে রাষ্ট্রপতি আছেন তাকে সরাতেও ভারতের গ্রিন সিগন্যাল লাগবে। আর এখন যে ভারতের যে গ্রিন সিগন্যাল, সেই গ্রিন সিগন্যালের উপর ভিত্তি করেই বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখানে আছেন। কাজেই আমাদের দেশের যে সকল মোল্লারা আছেন, মাওলানারা আছেন, যারা কথায় কথায় জিহাদ করেন, কথায় কথায় আকাশ থেকে আবাবিল পাখি ধরে নিয়ে আসেন, কথায় কথায় মানুষকে অভিশাপ দেন, এবং এরা এতটা শক্তিশালী যে বাংলাদেশে বসে ফু দিয়ে তারা মক্কা শরীফের মোমবাতি নিভিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। কিন্তু যে আমাদের রুমিন ফারহানা নামক একজন রাজনীতিবিদ আছেন, রায়বাগিনী, তার হাঁস মার্কার সঙ্গে এরা পারেন না।
একেবারে রাম ধরা খান, একটা রমণীর কাছে এবং রমণীর হাঁস মার্কার কাছে তারা নাস্তা নাবুদ হয়ে যান। কিন্তু তারা এত শক্তিশালী, তারা যে কোনো সময় পৃথিবীর যে কোনো শক্তিশালী পরমাণু বোমা তারা ফিনিশ করে ফেলতে পারেন। আওয়ামী লীগ জমানাতে তারা দেখেছি এই ভারতের রাষ্ট্রদূতকে তারা তাড়িয়ে দেবে, ভারতের যে কার্যালয় রয়েছে, রাষ্ট্রদূতের কার্যালয় রয়েছে, অ্যাম্বাসি রয়েছে, সেটাকে উড়িয়ে দেবে। তারপর আমেরিকান রাষ্ট্রদূতদের যে কার্যালয়, বাসভবন ঘেরাও করবে, যেটিকে ঢাকার লালকেল্লা বলা হয়, সেটা ঘেরাও করবে। এরপরে কি বড় বড় মিছিল, এবং তাদের সেই মিছিলগুলোর বৈশিষ্ট্য আছে। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাব হয়ে তারপর শেষে তারা করে কি এই মৎস্য ভবন যায়, মৎস্য ভবন থেকে আবার জিকির করতে 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 বায়তুল মোকাররমের উত্তর গেট হয়ে যায়। এবং এদের ভাবসাব দেখলে মনে হয় যে তারাদের ক্ষমতার কোনো শেষ নেই। কিন্তু এই সময়টিতে এসে অলানে ছাড়েন তারা সবাই চুপচাপ হয়ে গেছে। এটা কি ইসরায়েলের ভয়ে, ভারতের কারণে, নাকি ইরান যে একটা শিয়া রাষ্ট্র, আমাদের দেশের বেশিরভাগ যারা সুন্নতি মুসলিম তারা মনে করে শিয়ারা মুসলমান নয়, তারা কাফের চেয়েও খারাপ, কাজে ওরা মরতেছে ভালো, মরুক, ওরা ইহুদের চেয়েও খারাপ, এই কারণে হতে পারে। কিন্তু এইবার সেই ইরান আক্রমণ নিয়ে ঢাকা শহরে এরকম আমরা কোনো হম্বিতম্বি দেখিনি ইসলামিস্টদের। তো এই গেল একটা পট। কিন্তু তারপরেও জামাত কেন এরকম একটা মিছিল করলো, বড় করে না করলো, ছোট একটা মিছিল করলো? এর কারণে জামাতের এটা করতে হবে হলো জামাত আসলে সরকারকে নাস্তানাবুদ করতে চায়, তারেক রহমান সাহেবকে গালি দিতে চায়, ভীষণ রকম গালি দিতে চায়। কিন্তু গালি দেওয়ার জন্য তারা কোনো সুযোগ পাচ্ছে না। তারা যেভাবে মানে সরকারের খুঁত ধরার জন্য চেষ্টা করছে, তারেক রহমানের খুঁত ধরার চেষ্টা করছে, ঠিক সেই খুঁত পাচ্ছে না। তো সেখানে হঠাৎ করে তারা যখন দেখলো যে এরকম একটা আক্রমণ হয়েছে, তখন সেক্ষেত্রে তাদের কর্মীরা রাজপথে মিছিল করছে যে ইরানে হামলা কেন, তারেক রহমান জবাব দেয়। এখন বলেন তো, এর যে হাস্যকর কোনো বক্তব্য আছে যেখানে আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান তার দলের একজন সন্ত্রাসীকে তিনি এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করার মতো কার্যক্ষমতা অর্জন করতে পারেননি। প্রকাশ্যে চট্টগ্রামের মতো একটি ব্যস্ত দ্বিতীয় বৃহত্তম মহানগরীর ধনাঢ্য ব্যবসায়ীর বাড়ির সামনে, স্মার্ট গ্রুপের মালিকের বাড়ির সামনে AK-47 দিয়ে যেভাবে গোলাগুলি হলো, সেই গোলাগুলির প্রেক্ষিতে এখনো পর্যন্ত যেখানে ধরা যায়নি কাউকে, সেখানে আমাদের তারেক রহমান সাহেব তিনি উত্তর দেবেন জামাতের কাছে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু কেন ইরানে আক্রমণ করছে। পাগলের যে মাথা খারাপ, এটা এরকম স্লোগান না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, তারা এই যে স্লোগান দিচ্ছে, এটা মানুষের অনেকে হাসছে, অনেকে কৌতুক করছে। কিন্তু আমি এর মধ্যে যে জামাতের এবং শিবিরের যে মনস্তাত্ত্বিক বিষয়াদি দেখতে পাচ্ছি, সেই মনস্তাত্ত্বিক বিষয় হলো তারা আসলে এই গত 17 মাসে তারেক রহমান সাহেবকে একটা পিঁপড়ার মতো মনে করেনি। তারা তারেক রহমান সাহেবকে পাত্তাই দিতে চায়নি। তারা তারেক রহমান সাহেবকে প্রাণ ভরে গালাগালি করেছে, 1 2 3 4 তারেক রহমানের ঢ্যাস মার, 1 2 3 4 তারেক রহমানের ঢ্যাস মার, তারপরে মানে টিনের ছেলে কাউয়া, তারেক আমার ঢাউয়া, আমি ঢয়ের জায়গায় অন্য একটা জিনিস বসায় নেন। এই সমস্ত কথাবার্তা বলে তারা খুব আনন্দ পেত, এবং তারা মনে করতো যে এই ধরনের গালাগালি শুনে তারেক রহমান সাহেব ভয় পাবে এবং তিনি আর বাংলাদেশে আসবে না। তো যাই হোক, তিনি বাংলাদেশে আসছেন, তো শুধু আসেন নাই, প্রধানমন্ত্রী হয়ে গেছেন। এখন জামাতের যারা লোকজন তাদের তো ভীষণ রাগ, এটা কি হলো, এটা কথার কথা হলো, আমরা যেখানে প্রধানমন্ত্রী হব, আমরা যেখানে দেশ চালাবো, আমরা তারেক রহমান সাহেবকে না মির্জা ফখরুলকে না সালাউদ্দিন সাহেবকে বিরোধী দলীয় নেতা বানাবো, এটা আমরা সিদ্ধান্ত দেব। অনেকটা শেখ হাসিনার মতন করে, রওশন এরশাদ হবে না জিএম কাদের হবে নাকি এরশাদ সাহেব হবে, এটা সিদ্ধান্ত সবসময় শেখ হাসিনা দিতেন। তো এইভাবে জামাতের যারা লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসে, তারপরে সেই আলী রিয়াজ সাহেবের সাথে বসে তারা এরকম ঘুরু ঘুরু করতেন সারাক্ষণ, যে কি করে মানে একটি মানে শক্তিশালী নব্য ফ্যাসিবাদ চালু করা যায়, নব্য মবতন্ত্র চালু করা যায়, যে মবের ভয়ে তারেক রহমান সাহেব বাংলাদেশে পালাতে সাহস পাবে না। কিন্তু তাদের সেই স্বপ্ন বাসর ধূলিসাৎ করে তছনছ করে দিয়ে যেভাবে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসছেন এবং আসার পরে তিনি যেভাবে একটা ক্রেজ তৈরি করে ফেলেছেন, যেভাবে একটা তারেক জ্বর সারা বাংলাদেশে শুরু হয়েছে, এতে করে বলেন তো আপনি যদি সুস্থ স্বাভাবিক হন এবং আপনি যদি জামাত শিবির হন, আপনার কি মেজাজ গরম হবে না? আপনার কি পেট খারাপ হবে না? আপনার কি দুঃস্বপ্ন হবে না? আর এই অবস্থায় মানুষ কি করতে চায়? কিছু যদি করতে না পারে, ধরেন আপনার একজন প্রতিপক্ষ অত্যন্ত শক্তিশালী,
ধরুন আপনি মুরগি নিয়ে 3-4টা মুরগির ডিম নিয়ে বসে আছেন বা মুরগির বাচ্চা নিয়ে বসে আছেন, খুব আদর করে বসে আছেন, বা আপনার বিড়ালের একটা বাচ্চা হয়েছে সেটা নিয়ে খেলছেন, নবজাতক বিড়ালের বাচ্চা আপনার সাথে মিউ মিউ করছে, ভীষণ রকম আপনি আনন্দ উপভোগ করছেন। হঠাৎ করে আকাশ থেকে একটা বাজ পাখি, আমাকে যেটা বলি চিল, বা যেটার ভালো নাম হলো ঈগল, তো জানেন ঈগল তো খুব শিকারী, সে একেবারে আকাশ থেকে এসে ছো মেরে আপনাকে বেকুব বানিয়ে সেই, যাকে বলা হয় আপনার সেই বিড়ালের বাচ্চা, মুরগির বাচ্চা শুধু নিলই না, সে করলো কি, সেই মুরগির বাচ্চা নেওয়ার সঙ্গে সঙ্গে তার ধারালো নখের সঙ্গে আপনার লুঙ্গিতে টান পড়লো। এখন লুঙ্গিতে টান পড়ার পরে আপনার লুঙ্গি খুলে গেল, আপনার শরীরে কম্পন তৈরি হলো, আপনার মাথা খারাপ হয়ে গেল, তো চিল উড়ে গেল, সে আপনার লুঙ্গিটাও নিয়ে গেল সঙ্গে সঙ্গে। আপনি ওই অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থেকে আপনার মনের মধ্যে কি একটা প্রতিক্রিয়া হবে। আপনি যদি জঙ্গলে থাকেন এক ধরনের প্রতিক্রিয়া হবে, আপনি যদি ফসলের মাঠে থাকেন এক ধরনের প্রতিক্রিয়া হবে, নির্জন জায়গায় থাকেন আরেক ধরনের প্রতিক্রিয়া হবে। ছোট, আপনি যদি নানার বয়সী হন, ছোট বাচ্চা ফলাফল যদি আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরে থাকে, ওর মধ্যে যদি আপনার লুঙ্গি খুলে যায় আপনার কি অবস্থা হবে। আশেপাশে যদি আপনি যুবক হন, যদি রমণীরা বসে থাকে, ভাবিরা বসে থাকে, তখন আপনার কি অবস্থা হবে। ঠিক একই অবস্থা রাষ্ট্র ক্ষমতায় যখন একেবারে সাজানো গুছানো মেওয়া, আপনি যেটা নিশ্চিত ধরে নিয়েছে যে মেওয়া খাবেন, এই সময় ছো মেরে কেউ আপনার মেওয়া নিয়ে যায়, তখন আপনার মেজাজটা, মানে প্রথম আপনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন, বেকুব হয়ে যান, বাংলায় আমরা যেটাকে বলি ভোদাই, আমরা ভোদাই হয়ে যাই। তারপর আস্তে আস্তে আমাদের রাগ হয়, রাগ হওয়ার পর আমরা দেখি যে এই রাগ তো উপশম করা যাবে না, এই রাগ তো খাটানো যাবে না, কাজেই কি করতে হবে, গালি দিতে হবে, ভীষণ রকম গালি দিতে হবে, একা একা গালি দিতে হবে। তো এরকম আমাদের যেটা মনস্তাত্ত্বিক অবস্থা থাকে, তো সেই মনস্তাত্ত্বিক অবস্থার কারণেই বাংলাদেশে যারা যারা তারেক রহমান সাহেবকে গালি দিতে চাচ্ছেন, এই ইরানের এই ঘটনাকে কেন্দ্র করে তারা একটা সুযোগ পেয়েছেন, এই সুযোগে তারেক রহমান সাহেবকে কয়েকটা গালি দেওয়া যাক। আর গালি দিতে গিয়ে সেই তুই তুকারি করা, এটা বাঙালির একটা স্বভাব। বাঙালি তো আসলে এখনো ভদ্রতা শিখতে পারেনি, তুমি বা আপনি বা একটা সহজাত নয়। তারা সাধারণত আমাদের দেশে যে গালিগুলো, এই গালিগুলোর আপনি চ্যাট জিপিটি গিয়ে দেখেন, তারপর শেষে এই জেমিনিতে গিয়ে দেখেন, আপনি আমাদের যে কোনো একটা অসভ্য গালি, সেই গালির ইংরেজি অনুবাদ জিজ্ঞাসা করেন, তো প্রথমে জিজ্ঞেস করবে তোমার কি মেজাজ গরম, তুমি এই ধরনের প্রশ্ন কেন করছো। যেহেতু তুমি প্রশ্ন করছো, মানে এটা ঠিক না, তবু উত্তর দিচ্ছি, কম্পিউটার আপনাকে বলে দিচ্ছে। এই হলো আমাদের দেশের গালিগালাজের আন্তর্জাতিক মান। আমাদের যে গালি, এগুলো শুনলে কম্পিউটার আছে, রোবট আছে, তাদেরও কিন্তু মাথা খারাপ হয়ে যায়, তারাও বুঝে আমরা অসুস্থ হয়ে পড়ি। তো সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ যখন খুব দুর্বল অবস্থায় থাকে, তারা কল্পকাহিনী তৈরি করে, যখন দুর্বল অবস্থায় থাকে তখন তারা গালি দেয়। আর সেই গালি এখন তারেক রহমান সাহেবের দিকে যেভাবে ছুটে আসছে ক্ষেপণাস্ত্রের আকারে, এটা আগামীতে অন্যান্য যে দলগুলো আছে তারা কেমন করে এই গালিটাকে কিভাবে ব্যবহার করে, তারা কি তারেক রহমান সাহেবকে গালি দেয়, না ট্রাম্পকে গালি দেয়, না নেতানিয়াহুকে গালি দেয়, সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি ভারতের বন্দর ব্যবহার করে ইরানে মার্কিন হামলা, ভারত বাংলাদেশ কি যুদ্ধের মুখে? আসল সত্যটা কি? যদি এমনটা সত্যি সত্যি হয় যে ভারতের বন্দর ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল ইরানে হামলা চালাচ্ছে, তাহলে কিন্তু এই যুদ্ধের আজ থেকে ভারত বলুন বাংলাদেশ বলুন কেউ রক্ষা পাবে না। এবং আরেকটি বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়েছিলেন, ইসরায়েল সফর করে আসার ঠিক একদিন গ্যাপ দিয়ে 26 তারিখে ইসরায়েল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরে এলেন, আর 28 তারিখে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা করলো। এবং এতে গুজবের ডালপালা মেলাটা খুবই স্বাভাবিক যে ভারতও ইরানের বিরুদ্ধে যুদ্ধে সায় দিচ্ছে কিংবা ইরানকে আক্রমণ করতে নিজেদের ভূমি পেতে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলকে। এবং এই প্রেক্ষাপটে একটি গুজব ছড়িয়ে গেছে, আমরা আসল সত্যটা একটু জানতে চাইব। বিশ্ব রাজনীতিতে এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন
মধ্যপ্রাচ্যের আগুন কি এবার দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়ছে কিনা? আমি শুরুতেই বলেছি, এই গুজবটা যদি সত্য হয় বা সত্য হতো, তাহলে কিন্তু এই বিপদের আজ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না বা পারতাম না। ভারত বলুন, বাংলাদেশ বলুন, কেউ না। সম্প্রতি একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যে ভারতের সমুদ্র বন্দর ব্যবহার করে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা। এমনকি দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে দিল্লির অনুমতি নিয়েই ভারতীয় ভূখণ্ড থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। কিন্তু এই খবরের সত্যতা কতটুকু? মার্কিন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেলের বিস্ফোরক মন্তব্যের পর কেন ভারত সরকারকে সরাসরি ময়দানে নামতে হলো? সত্যিই কি ভারত বাংলাদেশ এই যুদ্ধের কবলে পড়তে যাচ্ছে? ঘটনার সূত্রপাত একটি চাঞ্চল্যকর দাবি থেকে। শোনা যাচ্ছিল ভারতের সমুদ্র বন্দর থেকে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা। খবরটি শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, ইরান যুদ্ধ কি ভারত বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে কিনা? দাবি করা হয়েছে ইরানে হামলা চালাতে ভারতীয় ভূখণ্ডকেও ব্যবহার করছে আমেরিকা। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, দিল্লির অনুমতিতে ভারতের সমুদ্র বন্দর থেকে ইরানে ক্ষেপণাস্ত্র ছুটছে ডোনাল্ড ট্রাম্প সেনা। সম্প্রতি মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রের একটি মন্তব্যের পরেই এমন জল্পনা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। দর্শক, ডগলাস ম্যাকগ্রের সাধারণ কোনো ব্যক্তি নন। তিনি মার্কিন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্নেল এবং সমর বিশেষজ্ঞ। তার মুখ থেকে যখন এমন কথা আসে, তখন তা আন্তর্জাতিক মহলে শোরগোল ফেলে দেয়। প্রশ্ন ওঠে, ভারত কি তবে সরাসরি মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়িয়ে পড়ল? এই খবর ছড়িয়ে পড়ার পর ভারত সরকার চুপ করে বসে থাকেনি। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রক এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন একটি ভাবনা। মন্ত্রকের পক্ষ থেকে তাদের এক্স সাবেক টুইটার হ্যান্ডেলে জানানো হয়েছে যে পুরো বিষয়টি ফ্যাক্ট চেক বা তথ্য যাচাই করে দেখা গেছে এটি আসলে একটি ভুয়া মার্কিন সংবাদ, যা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে। অর্থাৎ ভারত সরকার খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ভারতীয় কোনো বন্দর বা ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশে হামলা চালানোর অনুমতি কাউকে দেওয়া হয়নি। দিল্লির অবস্থান এখানে অত্যন্ত পরিষ্কার, ভারত কোনোভাবেই এই যুদ্ধের অংশ নয়। এখন প্রশ্ন হলো, ভিডিওটিতে ঠিক কি ছিল? সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম OAN এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিওতে দেখা গেছে অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রের বলছেন, আমাদের সমস্ত সেনাঘাঁটি ধ্বংস হয়ে গেছে, আমাদের বন্দর স্থাপনাগুলোও ধ্বংস হয়ে গেছে। বর্তমানে ভারত এবং ভারতীয় বন্দরগুলোর উপর নির্ভর করতে হচ্ছে, যা আদর্শ অবস্থা নয়। নৌবাহিনী সূত্রে এমনটাই খবর। ম্যাকগ্রের এই দাবিটি মূলত আগুনের মতো ছড়িয়ে পড়ে, কিন্তু ভারত সরকারের ফ্যাক্ট চেক অ্যাকাউন্ট বলছে OAN এর এই সাক্ষাৎকারের বক্তব্য সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। এক্স হ্যান্ডেলের পোস্টের ক্যাপশনে সাব লিখে দেওয়া হয়েছে, এই ধরনের ভিত্তিহীন এবং ভুয়া খবরের বিষয়ে আপনাদের সতর্ক করছি আমরা। তার মানে দাঁড়ালো, মার্কিন সংবাদ মাধ্যমে প্রচারিত এই খবরটি ছিল বানোয়াট এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। ভারতীয় নৌবাহিনী বা সরকারের পক্ষ থেকে এমন কোনো খবর বা অনুমতির কথা কোথাও জানানো হয়নি। তবে কি ভারত এই যুদ্ধ নিয়ে বিচলিত নয়? অবশ্যই বিচলিত। মধ্যপ্রাচ্যের এই ভয়াবহ সংঘাত নিয়ে ভারত বারবার গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের বিদেশ নীতি অনুযায়ী দিল্লি সকল পক্ষকে সংযম প্রদর্শন, উত্তেজনা বৃদ্ধি এড়ানো এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ভারতের জন্য এই যুদ্ধ দুশ্চিন্তার কারণ অন্য জায়গায়। ইরান এবং পার্শ্ববর্তী দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কুয়েত, সিরিয়া, ওমান ও বাহরিনের মতো দেশগুলোতে লক্ষ লক্ষ ভারতীয় নাগরিক কর্মরত আছেন। যুদ্ধ ছড়িয়ে পড়লে এই মানুষগুলোর নিরাপত্তা হুমকির মুখে পড়বে। দিল্লি বর্তমানে সেই সব দেশে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তাই ভারত যুদ্ধে উস্কে দেওয়ার বদলে বরং শান্তি প্রতিষ্ঠা এবং নিজ নাগরিকদের সুরক্ষার দিকেই বেশি মনোযোগী। সুতরাং আজকের আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায়, ভারতের বন্দর ব্যবহার করে ইরানে মার্কিন হামলার খবরটি একটি নিছক গুজব।
এটি একটি ভুয়া খবরের প্রতিশ্রুতি যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। ভারত ও বাংলাদেশ এই মুহূর্তে সরাসরি কোনো যুদ্ধের ঝুঁকিতে নেই, যদিও মধ্যপ্রাচ্যের অস্থিরতা পরোক্ষভাবে অর্থনৈতিক প্রভাব ফেলতে পারে। ভারত সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তারা শান্তির পক্ষে এবং কোনো দেশকেই নিজেদের ভূখণ্ড যুদ্ধের জন্য ব্যবহার করতে দেবে না। ডগলাস ম্যাকগ্রের দাবিটি আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা মাত্র, এবং এই বিভ্রান্তি থেকে একটা অঘটনও তো ঘটে যেতে পারত। যেই মুহূর্তে এই ধরনের বিভ্রান্তি ছড়ানো হয়েছে সেই মুহূর্তে ইরান ওদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সেনাঘাঁটিতে, মার্কিন সেনাঘাঁটিতে হামলা করছে। ইরান যদি তাদের অস্ত্র ঘুরিয়ে ভারতের দিকে দিত ভুলবশত, ভুল আক্রমণের প্রেক্ষিতে, তাহলে কি হতো? এটি একটা মারাত্মক বিপর্যয়ের ঘটনা ঘটতো। এখন পর্যন্ত বিপর্যয়ের ঘটনা ঘটেনি। ভারত সরকার তাৎক্ষণিক বিবৃতি দিয়ে তাদের অবস্থান জানিয়েছে, এটি অবশ্যই ইতিবাচক। তবে এই যুদ্ধটা খুব ভয়ঙ্কর রূপ লাভ করছে মধ্যপ্রাচ্যে। এটি দক্ষিণ এশিয়ার দিকেও আসে কিনা দেখুন। পাকিস্তান, আফগানিস্তান আগে থেকেই যুদ্ধ করছে, এটি যদি ভারত পর্যন্ত আসে, বাংলাদেশ পর্যন্ত আসতে কতক্ষণ? আমাদের প্রত্যাশা, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। এখন দেখার বিষয় যে মধ্যপ্রাচ্য যুদ্ধটা শীঘ্রই প্রশমন হয় কিনা, আমরা সেটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।